আসসালামু আলাইকুম। এবিসি ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। লেবাননে ইসরায়েলের হামলা, যুক্তরাষ্ট্রকে দুষলেন খামেনি। জানিয়ে দিব পুতিনের এক ঘোষণায় পশ্চিমাদের কপালে চিন্তার ভাঁজ। আরো জানিয়ে দিব ইসরায়েলের এত হামলা সত্ত্বেও কেন শক্ত অবস্থানে হিজবুল্লাহ, এবং আরো জানিয়ে দেব লেবানন ইসরায়েলের সীমান্ত 21 দিনের যুদ্ধবিরতি চাইল যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। এদিকে ইসরায়েলকে সমর্থন করে কি ব্রিটেনের কাছ থেকে ফকল্যান্ড দ্বীপ মুক্ত করা সম্ভব? আর্জেন্টিনা সরকারের হাস্যকর নীতি। সর্বশেষ জানিয়ে দেব প্রথমবারের মতো আন্তর্জাতিক পানি সীমায় আইসিবিএম নিক্ষেপ করল চীন। প্রতিবাদ জানিয়েছে জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। লেবাননে ইসরায়েলের হামলা, যুক্তরাষ্ট্রকে দুষলেন খামেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলছেন, লেবাননে ব্যাপক বোমাবর্ষণ এবং বিমান হামলা চালাতে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার তিনি বলছেন, যুদ্ধক্ষেত্রে ইসরায়েলি শত্রুরা অত্যন্ত আধুনিক অস্ত্রে সজ্জিত এবং তাদের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। খামেনি বলছেন, হিজবুল্লাহ কার্যকর এবং গুরুত্বপূর্ণ অনেক যোদ্ধা শহীদ হয়েছেন। এটা নিঃসন্দেহে হিজবুল্লাহর ক্ষতি করছে, তবে এটি এমন ক্ষতি না যে গোষ্ঠীটিকে নতজানু করবে। ইরানি নেতার তার কথায় আরো যোগ করছেন, হিজবুল্লাহ সাংগঠনিক শক্তি এবং মানব সম্পদ অত্যন্ত শক্তিশালী। তিনি ঘোষণা দিয়েছেন, ফিলিস্তিন আর লেবানন প্রতিরোধ যোদ্ধারাই চূড়ান্ত বিজয় হবে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক সাক্ষাৎকারে আল জাজিরাকে বলছেন, আমাদের প্রশাসন 2015 সালে পারমাণবিক চুক্তিতে যারা যুক্ত ছিল তাদের সঙ্গে আলোচনায় ইচ্ছুক, কিন্তু ওই আলোচনা পুনরায় শুরু করার জন্য যুক্তরাষ্ট্রকে সদিচ্ছা দেখাচ্ছে না। মাসুদ আরো বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বসতে আমাদের কোনো সমস্যা নেই। পুতিনের এক ঘোষণায় পশ্চিমাদের কপালে চিন্তার ভাঁজ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন, পশ্চিমার শক্তিধর কোনো দেশ পরমাণু শক্তি নেই এমন দেশকে সাহায্য করলে তা যৌথ আক্রমণ বলে ধরে নেওয়া হবে। ইউক্রেন যুদ্ধের মধ্যেই বুধবার দেশের পরমাণু নীতিতে পরিবর্তন আনার কথা জানিয়েছে পুতিন। তার এই কাজ পরমাণু আক্রমণ রাস্তা প্রশস্ত করবে বলে মনে করছে বিশ্লেষকরা। বুধবার দেশের পরমাণু কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসছিলেন পুতিন। সেখানে তিনি বলছেন, রাশিয়ার বিরুদ্ধে কোনো পরমাণু শক্তিহীন দেশ আক্রমণ চালালে তা একরকম, কিন্তু সেই দেশ যদি পরমাণু শক্তিধর অন্য দেশ বা একাধিক দেশের থেকে সাহায্য পায় তাহলে রাশিয়া বিষয়টিকে যৌথ আক্রমণ হিসেবে ধরে নেবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুতিন এই বক্তব্য চিন্তার ভাঁজ ফেলছে পশ্চিমা বিশ্ব। ইউক্রেন সাহায্যকারী দেশগুলোর কাছে দূরপাল্লার মিসাইল চেয়েছে, তারা রাশিয়ার ভেতরে আক্রমণের কৌশল নিয়েছে। আগস্টে তারা রাশিয়ার সীমান্ত অঞ্চলে তুরস্কের একাংশে দখল নিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সম্প্রতি বলছেন, ইউক্রেনে পরমাণু চুল্লিগুলোতে আক্রমণের ছক করছে রাশিয়া, যেভাবেই হোক তার রুখে দেওয়া প্রয়োজন। এদিকে পুতিন জানিয়েছে, 1999 সালে বেলারুশের সঙ্গে রাশিয়ার বিশেষ চুক্তি হয়েছিল। বেলারুশের রাশিয়ার কাছে বন্ধ। বেলারুশে কোন রকম আক্রমণ হলে রাশিয়ার পরমাণু অস্ত্র ব্যবহারে বাধ্য হবে বলে জানিয়েছে পুতিন। বস্তুত ইউক্রেন যুদ্ধে বেলারুশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তবে সরাসরি ইউক্রেনের সেনা না পাঠালেও রাশিয়ার সেনার জন্য রাস্তা খুলে দিয়েছে। পুতিন জানিয়েছে, বেলারুশের আকাশ ব্যবহার করে ইউক্রেনে রাশিয়ার মিসাইল ছুড়ছে, বিমান পাঠাচ্ছে, এমনটা আর হতে দেওয়া যাবে না। সরাসরি পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন তিনি। পুতিন বলছে, পরমাণু অস্ত্র এতদিন ধরে রাশিয়ার জনগণকে সম্ভাব্য আক্রমণের হাত থেকে রক্ষা করছে। রাশিয়ার হাত থেকে পরমাণু অস্ত্র আছে একথা জেনে বহু দেশের রাশিয়া আক্রমণ করেনি। বর্তমান যুদ্ধের সময় কৌশল বদলাছে, রাশিয়াও নিজেদের লড়াইয়ে কৌশল বদলাচ্ছে, তবে দেশের মানুষকে নিরাপদে রাখতে সর্বশেষ হাতিয়ার পরমাণু অস্ত্র। আর কোনো উপায় না থাকলে রাশিয়া ওই অস্ত্র ব্যবহার করতে বাধ্য হবে। একথা বলার সময়ের পুতিন দ্বারা দীর্ঘদিন ধরে বিশ্ব শান্তি বজায় রাখতে বিশেষ ভূমিকা নিয়েছে রাশিয়া, তবে রাশিয়ার উপর আক্রমণ হলে তার জবাব দেওয়া হবে। সূত্র ডয়েচ ভেলো। ইসরায়েলে এত হামলা সত্ত্বেও কেন শক্ত অবস্থানে হিজবুল্লাহ? নমনীয় কাঠামোর চেইন অফ কমান্ড, বিস্তৃত সুড়ঙ্গ নেটওয়ার্ক এবং গত বছরের ক্ষেপণাস্ত্র ও অস্ত্রের বিশাল অস্ত্রাগার গড়ে তোলার কারণে হিজবুল্লাহ ইসরায়েলের হামলা সামলাতে উঠতে পারছে। বুধবার 25 সেপ্টেম্বর হিজবুল্লাহর কমান্ডার সম্পর্কে অবগত 3টি সূত্রের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে। গত সপ্তাহে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডারদের টার্গেট করা হয়েছে এবং পেজার এবং ওয়াকি-টকির বিস্ফোরণের অনেক প্রাণ হারিয়েছে। গত শুক্রবার ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান বাহিনীর প্রতিষ্ঠা
উপদেষ্টা এবং নেতৃত্ব দেওয়া ইব্রাহিম আকিল নিহত হয়। সোমবার বৈরুতে হামলায় 560 জনের বেশি মানুষ মারা গেছে। নিহতের মধ্যে 50 জন শিশু ছিল বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান হার্জি হাবিরি দাবি করছিলেন আকিলের মৃত্যু হিজবুল্লাহকে নাড়া দিয়েছে। তার দাবি হিজবুল্লাহ হাজার হাজার রকেট ও সেল ধ্বংস হয়েছে। তবে হিজবুল্লাহর কমান্ডারের সঙ্গে পরিচিত দুটি সূত্র জানিয়েছে যে গোষ্ঠীটির দ্রুতই হামলায় নিহত আকিল এবং অন্যান্য জ্যেষ্ঠ কমান্ডারদের দায়িত্ব প্রতিস্থাপন করছে। হিজবুল্লাহ নেতা সাইদ হাসান নাসরুল্লাহ গত 1 আগস্টে একটি বক্তৃতায় লিখছেন, যখনই কোনো নেতাকে হত্যা করা হবে তখন দলটি দ্রুত তার শূন্যস্থান পূরণ করবে। হিজবুল্লাহর একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, যোগাযোগ ডিভাইস হামলার 1,500 যোদ্ধা আহত হয়েছে, তাদের অনেকেই অন্ধ হয়ে গেছে বা তাদের হাত উড়ে গেছে। এটি একটি বড় ধাক্কা হলেও হিজবুল্লাহর শক্তির একটি ভগ্নাংশ কেবল ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার মার্কিন কংগ্রেসের একটি প্রতিবেদনে গোষ্ঠীটির যোদ্ধার সংখ্যা 40 থেকে 50 হাজারের মতো বলে উল্লেখ করা হয়। নাসরুল্লাহ দাবি, দলটির 1 লাখ যোদ্ধা রয়েছেন। লেবানন ইসরায়েল সীমান্তে 21 দিনের যুদ্ধবিরতি চাইল যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং তাদের মিত্ররা লেবাননের সাময়িক যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে। ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলায় চলাকালে এ আহ্বান জানানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন 11টি দেশ অবিলম্বে লেবাননে 21 দিনের যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাব দিয়েছে। কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করতে কূটনৈতিক তৎপরতা চালানোর জন্য সাময়িক এই যুদ্ধবিরতি প্রয়োজন বলে মনে করেন তারা। একই সঙ্গে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাব দিয়েছে তারা। এক যৌথ বিবৃতিতে বলছে, এই ধরনের বৈরতা অসহনীয়। এতে আঞ্চলিকভাবে বড় ধরনের উত্তেজনা ছড়িয়ে পড়ার ঝুঁকি আছে, যা অগ্রহণযোগ্য। এতে ইসরায়েল কিংবা লেবাননে কারোর স্বার্থ হাসিল হবে না। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য এবং কাতার ওই যৌথ বিবৃতিতে স্বাক্ষর করছে। নিউ ইয়র্কের জাতিসংঘ সাধারণ অধিবেশনে বিশ্ব নেতাদের বৈঠকের পর এই যৌথ বিবৃতি দেওয়া হয়। ইসরায়েলি সেনা সদস্যদের উদ্দেশ্য করে দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হাবিরি একটি বক্তব্যের পর যৌথ বিবৃতি দেওয়া হলো। হার্জি হাবিরি তার বাহিনীর সদস্যদের বলছে, হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে ব্যাপক বিমান হামলা তাদের শত্রু অঞ্চলে প্রবেশের পথ তৈরি করে দিতে পারে। হাবিলির ইসরায়েলের প্রথম কোনো ঊর্ধ্বতন পর্যায়ের ব্যক্তি, যিনি লেবাননে স্থল অভিযানের যে অনিবার্য তার ইঙ্গিত দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যৌথ বিবৃতিতে বলছেন, সমাধানের সময় এসেছে, যা সীমান্তের দুই পাশে বেসামরিক নাগরিকদের নিরাপদে তাদের বাড়িঘর ফেরা নিশ্চিত করবে। তাদের আশঙ্কা, বর্তমান যে বৈরতা চলছে তাতে বড় ধরনের সংঘাত এবং বেসামরিক নাগরিকদের ক্ষতির সম্মুখীন হওয়ার ঝুঁকি আছে। বাইডেন ও ম্যাক্রো আরো বলেন, সীমান্তে নতুন করে উত্তেজনা ঠেকাতে এবং কূটনৈতিক সমাধানের পথ সফল করতে সাম্প্রতিক দিনগুলোতে আমরা সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানানোর জন্য একসঙ্গে কাজ করছি। এর আগে নিউ ইয়র্কের জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। আর্জেন্টিনার সরকারের হাস্যকর নীতি, ইসরায়েলকে সমর্থন করে যে ব্রিটেনের কাছ থেকে ফকল্যান্ড দ্বীপ মুক্ত করা সম্ভব। একটি দেশ যখন আরেকটি দেশের দখলদারিত্ব থেকে নিজের ভূখণ্ড মুক্ত করার চেষ্টা করে, তখন সে দেশে কিভাবে অন্য একটি দেশের দখলদারিত্ব সমর্থন করে বক্তব্য দেয়। ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে আর্জেন্টিনা ও ব্রিটেনের মধ্যে দীর্ঘদিন ধরে প্রতিদ্বন্দ্বিতা এবং রোষারুষি চলছে। আন্তর্জাতিক অঙ্গনে এই দ্বীপপুঞ্জ ব্রিটেনের দেওয়া নাম ফকল্যান্ড হিসেবে পরিচিত পেলে আর্জেন্টিনার জনগণ সেটিকে মালফিসান দ্বীপপুঞ্জ বলে জানে। পার্সটুডের রিপোর্ট অনুযায়ী 19বিংশ শতাব্দী থেকে ব্রিটেনের দখলে থাকা ওই দ্বীপপুঞ্জ ব্রিটেনের নিয়ন্ত্রণে থাকলেও আর্জেন্টিনা এটিকে নিজের অবিচ্ছেদ্য অংশ মনে করে এবং এটির উপর ব্রিটেন দখলদারিত্ব বজায় রেখেছে বলে মনে করে। সাম্প্রতিক সময় ওই দ্বীপপুঞ্জ নিয়ে টানাপোড়েনের একথা প্রমাণ করে যে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে উত্তেজনার অবসান হয়নি, বরং আর্জেন্টিনার পরস্পর বিরোধী কৌশল এবং ইসরায়েলের প্রতি সমর্থনের কারণে পরিস্থিতি আরো বেশি অবনীত হয়েছে। 2024 সালের সেপ্টেম্বরে আর্জেন্টিনা মালভিনাস দ্বীপপুঞ্জের উপর মালিকানা দাবির 60তম বার্ষিকী উদযাপন করছে। এই অনুষ্ঠানে আর্জেন্টিনার কর্মকর্তারা ওই দ্বীপপুঞ্জের উপর তাদের অধিকার দাবি করছে। শান্তিপূর্ণ উপায় ওই উত্তেজনা অবসান ঘটাতে দ্বিপাক্ষীয় আলোচনা প্রয়োজন। আর্জেন্টিনা সরকার এ পর্যন্ত বহুবার ওই দ্বীপপুঞ্জ ত্যাগ করতে ব্রিটিশ সরকারকে বাধ্য করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে এটি আর্জেন্টিনা মালিকানায় ফিরে যায়। প্রথমবারের মতো আন্তর্জাতিক পানিসীমায় আইসিবিএম নিক্ষেপ করল চীন। 4 দশকের বেশি সময় পর একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম এর পরীক্ষা চালিয়েছে চীন। দেশটির পক্ষ থেকে আন্তর্জাতিক পানিসীমায় আইসিবিএম নিক্ষেপ করার এক ঘটনায় প্রতিবেশী দেশগুলোর প্রতিবাদ জানিয়েছে। চীন অবশ্য বলছে এটি একটি নিয়মিত পরীক্ষা এবং কোনো দেশ বা লক্ষ্যবস্তুকে টার্গেট করে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়নি। চীনা গণমাধ্যমগুলো জানিয়েছে সংশ্লিষ্ট দেশগুলোকে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় আগেভাগে জানানো হয়েছিল। তবে জাপান উদ্বেগ প্রকাশ করে বলছে চীন তাকে কিছুই জানায়নি। পাশাপাশি অস্ট্রেলিয়া এবং
এবং নিউজিল্যান্ড এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করছে। আইসিবিএম দিয়ে ৫,৫০০ কিলোমিটারের চেয়ে বেশি দূরত্বে আঘাত করা যায় বলে ধারণা করা হয়। চীন তার ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। বেইজিং জানিয়েছে বুধবার স্থানীয় সময় সকালে 9:30টায় দেশটির কৃত্রিম বোমা বহনকারী একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে, যা পূর্ণ নির্ধারিত লক্ষ্যে আঘাত হেনেছে। ধারণা করা হচ্ছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে কোথাও এটি পড়ছে। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে এটি ছিল একটি নিয়মিত পরীক্ষা এবং বার্ষিক প্রশিক্ষণের অংশ হিসেবে তা চালানো হয়েছে। তবে বাস্তবতা হচ্ছে এটি কোনো বার্ষিক পরীক্ষা ছিল না, বরং চীন এর আগেও তার সর্বশেষ আইসিবিএম এর পরীক্ষা 1980 দশকের চালিয়েছিল। এছাড়া চীন সাধারণভাবে এই ধরনের অস্ত্রের পরীক্ষা দেশটির অভ্যন্তরেই শিনজিয়াং অঞ্চলে তাকলামাকান মরুভূমিতে করে থাকে এবং এ কারণে দেশের বাইরে একেবারে আইসিবিএম নিক্ষেপ করার ঘটনাকে ভিন্নভাবে দেখছে পশ্চিমা বিশ্লেষকরা।